আমার ফেসবুক লাইভ প্রোগ্রাম আমাদের আজকে সিআইটির উদ্যোগে একটা আলোচনা সভা আয়োজন করা হয়েছে ফেসবুক লাইভে। বিষয়টা হচ্ছে যে নতুন শ্রম আইন পরিবর্তন হয়েছে তা মালিকের স্বার্থে এই পরিবর্তনটা হয়েছে। ধন্যবাদ সিআইটিউকে আমায় সুযোগ করে দেওয়ার জন্যে, আজকে এরকম একটা সেমিনার, এরকম একটা বিষয় বলার জন্যে। আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে যতটুকু আপনাদের সামনে হাইলাইট করা যায়, যতটুকু আপনাদের সামনে তুলে ধরা যায়। প্রথমেই বলি যে শ্রম আইন পরিবর্তন করার পিছনে একটা রাজনীতি থাকে সবসময়। হঠাৎ করে কেন এতগুলি শ্রম আইনকে পরিবর্তন করা হচ্ছে, সেই রাজনীতিটা শুধুমাত্র আমাদের দেশীয় রাজনীতি নয়, আন্তর্জাতিক রাজনীতির সাথে আমাদের দেশীয় রাজনীতি যুক্ত। আমরা জানি যে সারা পৃথিবীতে উদারনীতি বা উদারবাদী নীতি যেটা তৈরি হয়েছে, যা ক্রোনি ক্যাপিটালিজমের ইন্ট্রোডাকশনের ফলে হয়েছে, তার ফলে সাম্রাজ্যবাদী শক্তিগুলি বা বড় বড় দেশগুলি তারাও ইকোনমিক ক্রাইসিসে ভুগছে। আমেরিকার নিজস্ব প্রচণ্ডভাবে ইকোনমিক ক্রাইসিস রয়েছে, ইউরোপিয়ান বড় বড় কান্ট্রিগুলি ইকোনমিক ক্রাইসিস রয়েছে। এই সমস্যার মধ্যে দাঁড়িয়ে আমেরিকাও তার সমস্যা কাটানোর জন্যে বিভিন্ন বাইরের দেশ থেকে যে তার আমদানি হতো, তার আমদানি শুল্ক বাড়িয়ে দিয়েছে যাতে বাইরের জিনিস কম আসতে পারে। একই রকমভাবে বিভিন্ন বাইরের দেশ যেমন চীন, ব্রিটেন, ফ্রান্স, তারাও আমেরিকার যে দ্রব্য, সেই দ্রব্যের উপর শুল্ক বাড়িয়ে দিয়েছে যাতে ওরা তাদের ওখানেও না ঢুকতে পারে। এবং এই একটা ক্রাইসিসের মধ্যে যেটা সবচেয়ে বেশি সাফার করছে সে হচ্ছে শ্রমিক শ্রেণী। প্রচুর পরিমাণে শ্রমিকদের ছাঁটাই হচ্ছে, কর্মচ্যুতি হচ্ছে আমেরিকাতে খোদ বিভিন্নভাবে, এবং তারই এফেক্ট আমাদের এখানে শ্রম আইন। আমাদের এই শ্রম আইন পরিবর্তনের চেষ্টা অনেক দিন ধরেই হচ্ছিল, বিভিন্নভাবে হচ্ছিল। 2018 সালে 18ই মার্চ একটা গেজেট নোটিফিকেশন হয়। সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়মেন্ট স্ট্যান্ডিং অর্ডার সেন্ট্রাল রুলস, যেটা আছে 1946-এর রুলস। সেই রুলসে কিছু অ্যামেন্ডমেন্ট হয়। কোন অ্যামেন্ডমেন্ট হয়? খুব গুরুত্বপূর্ণ একটা অ্যামেন্ডমেন্ট হয়। সেটা হচ্ছে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট। এই বিষয়টাকে অবাধ করে দিল। তার মানে হচ্ছে যে আমি কাউকে ইচ্ছা করলে 1 বছরের জন্য, কাউকে 2 বছরের জন্য ফিক্সড টার্ম দিয়ে আমরা এনগেজ করতে পারব, এবং তার জন্যে আমাকে তার পার্মানেন্ট লাগার দরকার নেই। তার 1 বছর পুড়িয়ে গেলে আমার যদি মনে হয় যে না, তাকে আর লাগবে না, টার্মিনেট করে দেবো, কোনো লিগ্যাল লাইবিলিটিস থাকে না। আবার যদি মনে হয় যে না, একে আবার রিনিউ করবো, আবার রিনিউ করতে পারি। এইটাকে 2015 সাল থেকে চেষ্টা করছিল ইন্ট্রোডিউস করার, কিন্তু বিভিন্ন ট্রেড ইউনিয়ন মুভমেন্টের জন্য এটা করতে পারেনি। আলটিমেট সেটা 2018 সালে করে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা সবচেয়ে বড় প্রচেষ্টা ছিল যে শ্রম আইন যেগুলি আছে, সেই শ্রম আইনগুলিকেও পুরো একটা পরিবর্তন করার একটা চেষ্টা কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে করছে, এবং করছে মানে কিছুটা সাকসেস হয়েছে। আজকে দাঁড়িয়ে সেকেন্ড ন্যাশনাল কমিশন ইন লেবার তারা একটা রিপোর্ট সাবমিট করে 2002-এ। তাতে কিছু রেকমেন্ডেশন ছিল এই অ্যামালগেমেশন অফ বিভিন্ন লেবার লয়ের ক্ষেত্রে, এবং সেইগুলি তারা তাদের মতো করেই বলেছিল কীভাবে অ্যামালগামেট করা যায়। এবং যেমন ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, ওয়েজেস, সোশ্যাল সিকিউরিটি, এই সমস্তগুলি মিলে। এর মধ্যে দুটো আপাতত গৃহীত হয়েছে, তার মধ্যে একটা অ্যাক্ট হয়েছে, একটা এখনও অ্যাক্ট হয়নি, রুল হিসাবেই রয়েছে। যেটা অ্যাক্ট হিসাবে হয়েছে সেটা হচ্ছে কোড অফ ওয়েজেস 2019, আর যেটা এখনও অ্যাক্ট হিসাবে আসেনি, বিল হিসাবে রয়েছে, সেটা হচ্ছে অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোড 2019। এছাড়াও আরও দুটো কোড আসার কথা আছে যেগুলো এখনও আসেনি, কিন্তু পার্লামেন্টে পাস হয়েছে, রাষ্ট্রপতি অ্যাসাইনমেন্ট পেয়েছে, এবং পেয়ে আজকে দাঁড়িয়ে এটা অ্যাক্ট হয়েছে। যেহেতু এখনও রুলস ফ্রেম করেনি, তাই জন্য ওটাকে এখন পর্যন্ত এফেক্ট দেয়নি। এই কোড অফ ওয়েজেস বা ওয়েজ কোড যেটাকে আমরা বলি, সেটা কয়েকটা স্ট্যাটিউটকে মিলে হয়েছে। সেই স্ট্যাটিউটগুলি আজকে থাকবে না। যেমন 4টে স্ট্যাটিউট,
পেমেন্ট অফ ওজেস অ্যাক্ট 1936, মিনিমাম ওজেস অ্যাক্ট 1948, পেমেন্ট অফ বোনাস অ্যাক্ট 1965, ইকুয়াল রেমুনারেশন অ্যাক্ট 1976। এই চারটেকে অ্যাবলিশ করে এই একটাই কোড তৈরি করছে কোড অফ ওয়েজেস 2019। এইটা লোকসভায় পাস হয়েছে হচ্ছে 18 জুলাই 2019, আর প্রেসিডেন্ট এটাকে অ্যাসাইন করেছে 8 সেপ্টেম্বর 2019। আমি বলেছি যে এটা স্ট্যাটিউট আকারে বই আকারে বেরিয়েছে, কিন্তু এখনও রুলস ফ্রেম হয়নি, তাই ওর জন্য এফেক্ট দিতে পারছে না। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে এটা নিয়ে, বিভিন্ন ফোরামে আলোচনা হচ্ছে, এমপ্লয়ারদের ফোরামে আলোচনা হচ্ছে, ট্রেড ইউনিয়নের ফোরামে আলোচনা হচ্ছে, যে সমস্ত আইনজীবী এই লেবার ল নিয়ে প্র্যাকটিস করে তাদের ফোরামে আলোচনা হচ্ছে, সেখানে ট্রেড ইউনিয়ন পার্টিসিপেট করছে, সিনিয়র অ্যাডভোকেটরা পার্টিসিপেট করছে, যে এই যে কোডটা হয়েছে তার খারাপ ভালো দিক কোনটা, বা এর মধ্যে ওয়ার্কার এমপ্লয়ীদের পক্ষে ভালো কোনটা। কারণ আমরা জানি যে লেবার ল হচ্ছে বেনিফিশিয়ারি লেজিসলেশন, এইটা শুধুমাত্র ওয়ার্কারদের একটা বেনিফিট পাইয়ে দেওয়া একটা বড় জায়গা। অতএব সেই বেনিফিশিয়াল লেজিসলেশনের ক্ষেত্রে কী কী চেঞ্জ, সেই চেঞ্জ সত্যি আসলে ওয়ার্কার বা এমপ্লয়ীদের বেনিফিটেড হবে কি হবে না, এটা একটা ফ্যাক্টর আছে। বা তারা ডিপ্রাইভ হলে কোথায় কীভাবে ডিপ্রাইভ হচ্ছে, এই আইনের দ্বারা তারা কীভাবে ডিপ্রাইভ হচ্ছে, সেটাও আমাদের আজকে আলোচনা জায়গা। সমস্ত কোডগুলি নিয়ে আলোচনা করা এই অল্প সময়ের মধ্যে সম্ভব না, তাই আমি আমার আলোচনাটা কনসেন্ট্রেট করছি মূলত কোড অফ ওয়েজেস 2019, যেটাকে স্ট্যাটিউট হিসাবে অ্যাক্ট হিসাবে বেরিয়ে এসছে। এইখানে দেখবেন যে আপনারা যদি এই যে অ্যাক্টটা তৈরি করেছে, আমি ইন জেনারেল আগে বলি, এর মধ্য দিয়ে জুডিশিয়ারি পাওয়ারটাকে অনেকটাই কাটল করা হয়েছে, জুডিশিয়াল পাওয়ার কমিয়ে দেওয়া হয়েছে আর বাড়িয়ে দেওয়া হয়েছে এক্সিকিউটিভের পাওয়ারকে। এক্সিকিউটিভে হয়তো অনেক পাওয়ার দিয়েছে টু ডিসাইড সো মেনি ম্যাটার্স। এবার জুডিশিয়ালিকে কাটেল করা মানে হচ্ছে, আমরা জানি যে আইনের সহায়তা পাওয়ার ক্ষেত্রে ইনিশিয়ালি তারা অনেকটা ডিপ্রাইভড হয়ে গেল। এছাড়া এর মধ্যে আরও কন্ট্রাডিকশন যেটা রয়েছে, আমি বলবো এক এক করে। মিনিমাম ওয়েজেস অ্যাক্টের মধ্যে, পেমেন্ট অফ ওয়েজেস অ্যাক্টের মধ্যে যেগুলি আগের দিনে অ্যাক্টে ছিল এবং ওয়ার্কারদের পক্ষে লাভবান হবার জায়গা ছিল, সেগুলি নেই এই অ্যাক্টে। এই অ্যাক্টে সেগুলিকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। এইটাতে আমাদের অনেকের অভিমত, অনেক লয়ারদের, সিনিয়র লয়ারদের অভিমত যে এটা একটা ইনকমপ্লিট কোড। কেন ইনকমপ্লিট? অনেক ক্ষেত্রে, অনেক রিলিফ পাওয়ার ক্ষেত্রে বলা হচ্ছে যে কিভাবে পাবে, টু বি নোটিফাইড লেটার অন, অর্থাৎ কীভাবে পাবে সেটা বলছে না। এরপর নোটিফিকেশন দেবে, সেই নোটিফিকেশন দিয়ে কিভাবে পাবে, বেনিফিট কীভাবে পাবে, কমপ্লেন কোথায় করতে পারে, তার কী বিচার হবে, টু বি নোটিফাইড লেটার অন। প্রচুর জায়গায় জিনিস আছে এবং আছে কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশন কেমন আছে? যেমন এইখানে ওয়ার্কার, ওয়ার্কম্যানের একটা ডেফিনেশন আছে আর এমপ্লয়ির একটা ডেফিনেশন আছে, কিন্তু এই যে বেনিফিট পাওয়ার ক্ষেত্রে, বেনিফিট পাওয়ার ক্ষেত্রে বারবার বলছে এমপ্লয়ি ক্যান, পেমেন্ট অফ ওয়েজেস কোড যেটা ছিল সেটাকে এর মধ্যে ইনক্লুড করেছে, মিনিমাম ওয়েজেস এর মধ্যে ঢুকিয়েছে। সব ক্ষেত্রেই যে এমপ্লয়ি, প্রত্যেকটা ক্ষেত্রে এমপ্লয়ি করে বলা আছে, কোনো জায়গাতেই ওয়ার্কার কীভাবে পেতে পারে সেটা বলা নেই। কিন্তু ওয়ার্কার আর এমপ্লয়ির মধ্যে কিন্তু ডিফারেন্স আছে অ্যাজ পার দ্যাট কোড। তার ডেফিনেশন অনুযায়ী এমপ্লয়ি ডেফিনেশন আলাদা, ওয়ার্কারের ডেফিনেশন আলাদা। অর্থাৎ যদি ওয়ার্কারের বিষয়টাকে সাইলেন্ট থাকে, শুধুমাত্র এমপ্লয়ীদের নিয়েই বলে, তাহলে ওয়ার্কারটা বেনিফিট পাওয়ার জায়গাটা কাটল হয়ে যাচ্ছে। এইটা রয়েছে হচ্ছে কন্ট্রাডিকশন এই অ্যাক্টের মধ্যে। এই অ্যাক্টের মধ্যে কন্ট্রাডিকশন কী রয়েছে? এই অ্যাক্টের মধ্যে কন্ট্রাডিকশন আছে, আমি বলবো আরও ডিটেলসে যখন বলবো। মিনিমাম ওয়েজেস পাওয়ার ক্ষেত্রে কন্ট্রাডিকশন আছে। পেমেন্ট অফ ওয়েজেস অ্যাক্ট অনুযায়ী যেভাবে নন পেমেন্ট অফ ওয়েজেসের ক্ষেত্রে অ্যাপ্রোচ করতে পারতো, সেই সম্বন্ধে অনেক জায়গায় সাইলেন্ট আছে। আবার কিছু ভালো কথা বলেছে, কিন্তু সেই ভালো কথাগুলি কীভাবে এফেক্ট হবে, সেই ভালো কথার বেনিফিট কী করে ওয়ার্কাররা পাবে, সেই ব্যাপারে পুরো সাইলেন্ট। অর্থাৎ
এইটা একটা ইনকমপ্লিট এবং সেলফ কন্ট্রাডিক্টরি কোড। এটা আমার শুধু ওপিনিয়ন নয়, এটা অনেক সিনিয়র অ্যাডভোকেট আমরা সেমিনারে বিভিন্ন জায়গায় দেখেছি, শুনেছি, বলতে গিয়েও শুনেছি যে এটা একটা ইনকমপ্লিট কোড। যেমন আমি বলি যে কন্ট্রাক্ট লেবারারদের জন্য মিনিমাম ওয়েজেসের কথা কিছু বলা নেই, কিন্তু আগেরও একটা বলা ছিল মিনিমাম ওয়েজেসে তাদের ক্ষেত্রে কীভাবে কী পাবে, কিন্তু এই স্কোরে কন্ট্রাক্ট লেবারারদের ক্ষেত্রে মিনিমাম ওয়েজেস পাওয়ার ক্ষেত্রে কিছুই বলেন। মিনিমাম ওয়েজেসকে বলা হয়েছে কি ফ্লোর লেভেলে বিচার করে মিনিমাম ওয়েজেস দেওয়া হবে। ফ্লোর লেভেলটা কি সেটা কোথাও বলা নেই। একটা ইনফরমেশন দিই, যেটা হচ্ছে তার আগে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা কমিটি কনস্টিটিউট করেছিল যে মিনিমাম ওয়েজেস আমাদের দেশের মতো দেশে কি হতে পারে। তারা রেকমেন্ড করেছিল 375 টাকা থেকে 447 টাকা। ফিফথ ইন্ডিয়ান লেবার কমিশন এরা বলেছিল 692 টাকা পার ডে। এই দুটোই গভর্নমেন্ট নিল। একটা হচ্ছে গভর্নমেন্ট তৈরি করলো কমিটি, তারা একটা রেকমেন্ডেশন করলো, আর ইন্ডিয়ান লেবার কমিশন যেটা আছে তারা একটা বললো। এই দুটো রেট নেওয়ার পর সেন্ট্রাল গভর্নমেন্ট কী রেট ফিক্স করলো? 178 টাকা পার ডে। মিনিমাম ওয়েজেস মানে হচ্ছে যে টাকাটা দিয়ে একজন ওয়ার্কার বা এমপ্লয়ি তার পরিবারটাকে চালাতে পারে কি পারে, ওই টাকা তার সংসার চালাতে পারে কি না, এইটাই হচ্ছে মিনিমাম ওয়েজেস ফিক্স করা মেইন ক্রাইটেরিয়া। আর আমাদের সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট প্রপোজাল দিচ্ছে 178 পার ডে। অর্থাৎ বুঝতেই পারছেন যে কমিটি সেন্ট্রাল গভর্নমেন্ট ফর্ম করে তারা বললো 375 থেকে 447 হাইয়েস্ট, আর সেন্ট্রাল গভর্নমেন্ট এসে ইয়ে করলো 178 টাকা পার। এটা একটা ভয়ঙ্কর জায়গা যে 178 টাকা পার ডে একটা ওয়ার্কার তার ফ্যামিলিকে কীভাবে রান করবে, এটা ভাবলো না যে তাদের কমিটি যেটা রেকমেন্ড করলো সেই রেকমেন্ডেশনটাকে তারা গুরুত্বই দিল না। অতএব এইটা থেকেই বোঝা যায় যে তারা ওয়ার্কারদের বেটারমেন্টের জন্য এই স্ট্যাটিউটটা তৈরি করেনি, এই কোডটা তৈরি করেনি। আমরা যদি দেখি যে সারা ভারতবর্ষে এই যে জিনিসপত্রের দাম বৃদ্ধি, স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের যে জায়গা, তাতে 178 টাকা একটা পরিবার চলতে পারে না, কিন্তু এটাই রেট ফিক্স করে। এর মধ্যে আবার দুটো আছে। একটা হচ্ছে যে দেখা গেল যে যদি আপনি 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করেন তার জন্য একরকম রেট, আবার পিস রেটও রয়েছে, যেটা পেমেন্ট অফ ওয়েজেস কোডের ক্ষেত্রে আমি যখন আসবো তখন বলবো যে পিস রেটের জন্য আলাদা করে ওয়েজেস রেট তৈরি করেছে। অতএব সেন্ট্রাল গভর্নমেন্টের এই যে কোড, এই কোডটা হচ্ছে একটা ছোট উদাহরণ মিনিমাম ওয়েজেস দিলাম, আর হচ্ছে টাইম ওয়ার্ক পিস ওয়ার্ক বললাম আপনাকে, যে টাইম ওয়ার্ক 2 ঘন্টা করে আর করালো না, তাহলে ওইটুক টাকায় টাকা দেবে। আগে যেমন এতদিন যেমন ছিল যে তুমি তাকে যদি এনগেজ করো সে 8 ঘন্টার মাইনেই পাবে, তা পাবে না, এখন ওই 2 ঘন্টার টাকা পাবে। পিস ওয়ার্ক আমার মনে হলো যে 100 পিস কাজ করার পর তোমাকে আজ কাজ করাবো না, তাহলে ওই 100 পিসের কাজই সে পাবে, তার বাইরে পাবে না। এই ভাগটা নিয়ে চলে এলো। তো ফ্লোর লেভেলে কোনো ডেফিনেশন নেই, কিন্তু কাজটা এমনভাবে করলো যাতে আগে যে মিনিমাম ওয়েজেস পেত, আগে যে ওয়েজেস পেত তারা, সেটা অনেকটা অংশই কাটল করে দেওয়া। এইটা কখনোই শ্রমিকদের পক্ষে যায় না, এইটা সবসময় মালিকদের পক্ষেই যায়। অতএব এই যে মালিক পক্ষের জন্য আইন, এটা একটা উদাহরণ রয়েছে। একই জিনিস আমি বললাম যে ওয়ার্কার এমপ্লয়ি, এই ডেফিনেশনটা সব ক্ষেত্রে এক। যেখানে পেমেন্ট অফ ওয়েজ নিয়ে ডিল করেছে সেখানেও তাই বলা আছে, শুধু এমপ্লয়িদের কথা বলা আছে। এখানে একটা জায়গা আছে যেখানে বলা আছে যে টার্মিনেট করলে বা রিট্রেঞ্চ করলে, রিফিউজ করলে কম্পেনসেশন দিতে হবে, এবং তার সময় বলে দিয়েছে। কিন্তু এখানে কিন্তু সাইলেন্ট রইল যে ক্লোজার করে দিলে কি হবে। একটা ইন্ডাস্ট্রি যদি ক্লোজ ডাউন করে তার জন্য কি কম্পেনসেশন দেবে কি দেবে না, সাইলেন্ট। কিন্তু আমরা জানি আগের আইনে ক্লোজারের জন্য ক্লোজার কম্পেনসেশনের কথাও বলা আছে, এইখানে কিন্তু আর বললো না। অতএব তোমাকে এই স্কোপটা দিয়ে দেওয়া হলো
যে তুমি ক্লোজার করতে পারো, তার জন্য স্ট্যাটিউট কোথাও বললো না যে তোমাকে কম্পেনসেশন দিতে হবে। আমাদের এইখানে বলি যে সেন্ট্রাল অ্যাক্ট, আমাদের ওয়েস্ট বেঙ্গল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কিন্তু ক্লোজার কম্পেনসেশনটা খুব স্ট্রিক্টলি বলা আছে, এবং ক্লোজার কম্পেনসেশন যদি না দেওয়া হয় তাহলে ক্লোজারটাকে ইনভ্যালিড বলবে, ইল্লিগাল ক্লোজার বলবে। কিন্তু আজকে দাঁড়িয়ে যে স্ট্যাটিউটটা তৈরি করলো, যে কোডটা তৈরি হলো, তাতে ক্লোজার কম্পেনসেশনের কথা কিছু বললো না। কিন্তু এই সুযোগটা করে দেওয়া হলো যে তারা ক্লোজ করতেই পারে যে কোনো সময়। আর কি আছে, এই যে বোনাস অ্যাক্টের ক্ষেত্রে একটা নেগেটিভ জায়গা তৈরি করলো। কি নেগেটিভ জায়গা তৈরি করলো? বোনাস অ্যাক্ট, আমি আবার বললাম যে 4টে অ্যাক্টকে মিলে যেহেতু একটা কোড তৈরি করেছে, তার জন্যে আমরা আগেরগুলির সাথে ট্যালি করে যা পেয়েছি, আগেরগুলি যা যা বেনিফিট দিত বোনাস অ্যাক্টে, পেমেন্ট অফ ওয়েজেস অ্যাক্টে, মিনিমাম ওয়েজেস অ্যাক্টে যে বেনিফিটগুলি দিত, তার সাথে ট্যালি করে দেখা যাচ্ছে যে এই বেনিফিটগুলি পাচ্ছে কি পাচ্ছে না, বা তার চেয়ে বেশি কোনো বেনিফিট পাচ্ছে না তার চেয়ে কম কোনো বেনিফিট পাচ্ছে। অতএব এই বিষয়টাকে আমরা ট্যালি করে দেখি। বোনাস অ্যাক্টের ক্ষেত্রে, বোনাস অ্যাক্টের ক্ষেত্রে একটা নেগেটিভ ক্রাইটেরিয়া নিয়ে এলো। কী নিয়ে এলো? বললো যদি সে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেসে সে আর যদি ইমপ্রিজনমেন্ট হতে পারে, সে বোনাস পাবে না। একদম স্ট্রেট ওয়েথ। এটা আগের বোনাস অ্যাক্ট বা আগের বোনাস অ্যাক্টকে বেস করে যে সুপ্রিম কোর্টে বিভিন্ন জাজমেন্ট, তার পুরো কন্ট্রাডিকশন। কেন আমার বোনাসটা হয় হচ্ছে আমার লাস্ট ইয়ারের কাজের মধ্যে দিয়ে আমি যেটা আর্ন করি, সেই বোনাসটা সেভাবে আর্ন করা হয়। আমার এই নয় যে আমি আজকে দাঁড়িয়ে কোনো অফেন্স কমিট করেছি, তারপরে আমার এই বোনাসটা তারপরে আমার কাছে অ্যাক্রু হচ্ছে, তা না। আমার বোনাসটা আগে অ্যাক্রু হয়ে গেছে। অতএব আমার যে বোনাস অ্যাক্রু করেছে, আমার যে রাইট ডেভেলপ করেছে, সেই রাইটটা কাটল করা একটা বিরাট প্রচেষ্টা রয়েছে এই কোডের মধ্যে। আমি পাবো না বোনাস। এবার আমার সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেসে কি হলো না হলো সেটা তো পরের ব্যাপার। আসল ব্যাপারটা হচ্ছে যে আমার লাস্ট ইয়ারের কাজের মধ্য দিয়ে আমি যে বোনাসটা আর্ন করছি, সেই বোনাসটা আমি কেন ডিপ্রাইভ হব? এইটা নতুনভাবে ইন্ট্রোডিউস হয়েছে, এবং এটা অবভিয়াসলি বলা যায় যে এটাতে মালিকরা সুবিধা পাবে। কেননা মালিকরা এই সুযোগগুলি নেবে, যে যদি সত্যিই কারো এরকম হয় তো তাকে দেবে না বোনাসটা, এই টাকাটা মালিক হাতে চলে গেল। এইটা এই কোডের এমপ্লয়ি ওয়ার্কারদের এগেনস্ট, তাদের ডিপ্রাইভ করার জায়গা এটা। আরও আছে, যেটা আমাদের এই অ্যাক্টের মধ্যে আছে, ইকুয়াল রেমুনারেশনের ব্যাপারে এই কোড সেভাবে কিছু বলে। আমি তার আগে একটু বলিনি, এটা ইয়ে করলাম যে মিনিমাম ওয়েজেসের ক্ষেত্রে একটা পজিটিভ বলেছে। মিনিমাম ওয়েজেসের ক্ষেত্রে কী পজিটিভ বলেছে? আগে যেমন মিনিমাম ওয়েজেস পাওয়ার ক্ষেত্রে বলা হতো যে সেই কনসার্ন, সেই কোম্পানি, সেই ইন্ডাস্ট্রিটা একটা লিস্ট থাকতো, সেই লিস্টের মধ্যে আছে কি নেই। যদি তারা সেই লিস্টের মধ্যে থাকে, বিভিন্নভাবে প্রতি বছর, 1 বছর 2 বছর অন্তর অন্তর গভর্নমেন্ট তার সঙ্গে লিস্ট বের করত, যারা যারা তার মধ্যে আছে তারা এই মিনিমাম ওয়েজেস দিতে বাধ্য ছিল। আজকে দাঁড়িয়ে এই মিনিমাম ওয়েজেসের ক্ষেত্রে একটা পজিটিভ জায়গা দিয়েছে যে কোনো লিস্ট নেই, সবাইকে দিতে বাধ্য, সমস্ত কনসার্ন, সমস্ত ইন্ডাস্ট্রি এটা দিতে বাধ্য। কিন্তু আবার আমি বললাম যে আসল জায়গাটা হচ্ছে কোথাও বললো না কীভাবে এই টাকাটা পাবো, কীভাবে এই মিনিমাম ওয়েজেস না দিলে পানিশ হবে। আমি অ্যাপ্রোচ করব অথরিটির কাছে, কি করবে অথরিটি? কিছুই নেই, কোন অথরিটি বলা নেই। এটাকে বলেছি টু বি নোটিফাইড লেটার অন, মানে পরবর্তীকালে এটাকে নোটিফাই করা হবে, তার আগে নয়। অর্থাৎ এই যে বললাম ফ্যালাসি, যে একটা ভালো জিনিস বলল যে সমস্তগুলি শিডিউল্ড, আমাদের কোনো আলাদা শিডিউল নয়, খুব ভালো জিনিস, ওয়ার্কারদের পক্ষে ভালো। কারণ অনেক এমপ্লয়ি তার কোম্পানিকে শিডিউলের মধ্যে ঢোকানো না, অনেক চেষ্টা করত, কিন্তু বলা হলো শিডিউলে আছো কি নেই পরের ব্যাপার, সবাই এর মধ্যে ইনক্লুডেড। কিন্তু দেখা গেল কি কীভাবে তারা পাবে, তারা না পেলে তাদের রেমেডি কোথায়, কোথায় অ্যাপ্রোচ করবে, এই ব্যাপারে সাইলেন্ট। আগে কি ছিল? আগে ছিল যে লেবার কমিশনারের কাছে যাবে,
লেবার কমিশনার সেখানে যদি ফেল করে তাহলে সঙ্গে সঙ্গে তার এগেনস্টে ক্রিমিনাল কেস তৈরি হবে, ক্রিমিনাল কোর্টে সে চলে যেতে পারে, এবং সেটা স্টেট ভার্সেসই কেস হবে। লেবার কমিশনার বা অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার বা ডেপুটি লেবার কমিশনার সে এই কোম্পানির এগেনস্টে কেস করবে। কিন্তু আজকে সেই সুযোগটা নেই। আজকে বলা আছে সব এক্সিকিউটিভের হাতে, কোনো কোর্ট নয়। একই পেমেন্ট অফ ওয়েজেস কোডের ক্ষেত্রেও তাই, মিনিমাম ওয়েজেসের ক্ষেত্রেও তাই, এক্সিকিউটিভের পাওয়ার দিচ্ছে। এক্সিকিউটিভ তারাই কাছে যাবে, তারাই ঠিক করবে কিভাবে করবে না করবে, এবং তাদের যে পাওয়ার এখন পর্যন্ত যে আছে, আমি আবার বলছি পুরো পাওয়ার এখানে কোথাও ডিসক্রাইব করা নেই, সেটা নেগোসিয়েশন করার পাওয়ার, তার বাইরে কিছু নেই, যেটা আগে লেবার কমিশনার অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার ছিল। তার এগেনস্টে না দিলে, তার সাথে বসে না দিলে কী রেমেডি, কী করতে পারে এমপ্লয়কে, এমপ্লয়ারকে কী থ্রেট দিতে পারে। আগে যেমন বললাম ক্রিমিনাল কোর্টের থ্রেট ছিল, তাকে বেল নিতে হতো, আসতো, ক্রিমিনাল কেস চলতো, কিন্তু আজকে সেই থ্রেটটা থাকছে না। এটা একটা ভালো জিনিস করলো, কিন্তু তাকে ইমপ্লিমেন্ট করার জায়গাটাই রাখলো, কোনো কিছু নেই ইমপ্লিমেন্ট করার জায়গা এখানে। শুধুমাত্র বলা আছে যে কীভাবে করবে সেটা পরবর্তীকালে নোটিফাই করবে। তার মানে একটা স্ট্যাটিউটটা, কোডটা পুরোটা কমপ্লিট হলো না, ইনকমপ্লিট কোড রইল। আরেকটা ছিল যে অ্যাওয়ার্ড কমপ্লাই না করলে কি হতো, একই রকমভাবে ক্রিমিনাল কেস হতো, কিন্তু এখন আর সেটা হবে না। ট্রাইব্যুনাল একটা অ্যাওয়ার্ড দিল, তাকে কমপ্লাই করা না করলে আমরা ক্রিমিনাল কোর্টে যেতে পারতাম, কিন্তু এখন সেই সুযোগটা নেই, ক্রিমিনাল কোর্টে যাওয়ার সেই সুযোগটা আমাদের কাছে নেই। এখন সেই এক্সিকিউটিভ তারা ঠিক করবে কি করবে, তারা ডিসাইড করবে, এবং তার যা অনুযায়ী সেইভাবে ভাববে সেটাই হবে। এবং এইটা করে দেওয়ার মধ্য দিয়ে আমি প্রথমেই শুরু করছিলাম যে জুডিশিয়ারিকে হাত থেকে পাওয়ারটা নিয়ে নিচ্ছে। এবং বলা আছে যে এখানে 57 বোধহয় সেকশনে বলা আছে যে কোনো কোর্ট এখানে ইন্টারফেয়ার করতে পারবে না, এক্সিকিউটিভ যে থাকবে তার সিদ্ধান্ত সেটাই ফাইনাল, এবং তাতে কোনো কোর্ট ইন্টারফেয়ার করতে পারবে না। এই যে লেবার কমিশনের ট্রাইব্যুনাল যে পাওয়ার ছিল, সেই পাওয়ারগুলি আস্তে আস্তে কাটল হয়ে যাচ্ছে। এবং এই এক্সিকিউটিভটা কারা ঠিক করবে, এই এক্সিকিউটিভ কে হবে, কে ঠিক করবে, কিছু বলা নেই, কিছুই বলার নেই। গভর্নমেন্ট করবে, অবশ্যই ধরে নেওয়া যায় গভর্নমেন্ট করবে। তাহলে গভর্নমেন্ট করলে কার পক্ষে কাজ করবে, গভর্নমেন্ট করলে নিশ্চয়ই সেই গভর্নমেন্টের ব্যাপারে কাজ করবে। আজকে এটা সেন্ট্রাল গভর্নমেন্টে কোর্ট, তাহলে নিশ্চয়ই সেন্ট্রাল গভর্নমেন্ট এনগেজ করবে। আমরা জানি না এরপর এর উপর দাঁড়িয়ে স্টেট কখনো কোনো অ্যামেন্ড কিছু করবে কিনা, বা স্টেটের কোনো অ্যামেন্ডমেন্ট আসবে কিনা, সেটা অনেক দূর। কিন্তু এখন পর্যন্ত আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি তাতে এটা সেন্ট্রাল গভর্নমেন্ট করবে, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট করবে তার জন্য একটা পোস্টের কথা বলেছে, ইন্সপেক্টর কাম ফেসিলেটার। তারা ডিসাইড করবে, ইন্সপেক্টর কাম ফেসিলেটার, তারা অ্যাপ্রোচ করবে তাদের কাছে, ইউনিয়ন করতে পারে, ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি করতে পারে, তারা ঠিক করবে যে এটাকে কি করে রিড্রেস করবে। কিন্তু বলা নেই কোন পদ্ধতি অবলম্বন করবে তারা, তারা কী কী পানিশমেন্ট দিতে পারে এমপ্লয়ারকে যদি ফুলফিল না করে, বলা নেই। তারা কি করে অ্যাপয়েন্টমেন্ট পাবে, বলা নেই। সবই সাইলেন্ট, সবই বলা হচ্ছে টু বি নোটিফাইড লেটার অন। এবং এই জায়গাটাই দাঁড়িয়ে ফ্যালাসিটা রয়েছে যে পুরোটাই একটা আই ওয়াশের জায়গা। কেন আই ওয়াশ? কেননা আমি তোমায় বললাম যে তোমাকে আমি এই বেনিফিটটা দেবো, বা আমি স্ট্যাটিউটে বললাম এই বেনিফিটটা দেবে এমপ্লয়ার, দিল না, আমার রেমেডি কোথায় নেই, আমি রেমেডিলেস। তার মানে ওই কোডের ওই অংশটা মিনিংলেস যতক্ষণ না আমার রেমেডির জায়গাটা কনফার্ম হচ্ছে। এইটা হচ্ছে এই কোডের সবচেয়ে নেগেটিভ জায়গা। বোনাস অ্যাক্টের ক্ষেত্রে বললাম, আমাকে পেমেন্ট অফ ওয়েজেস কোর্টে আমরা আসতাম যে আমাকে পেমেন্ট দেওয়া হচ্ছে না, আমি আসছি কিন্তু আমার মাইনে দেওয়া হচ্ছে না, আমরা কোর্টে আসতাম, পেমেন্ট অফ ওয়েজেস কোর্ট ছিল, যে ক্ষেত্রে তার পাওয়ার ছিল
ইন্টারেস্ট পর্যন্ত দেওয়া একটা বিরাট পরিমাণ, এবং সেটা যদি না দেওয়া হয় তাহলে তার নিচে ক্রিমিনাল কোড করা যায়। তাহলে পেমেন্ট অফ ওয়েজেস এইটা অ্যাক্টটাকে অ্যাবলিশ করে কোর্টে আনার পর কোর্টের আর কোনো ফাংশন রইল না, আর কোর্টে অ্যাপ্রোচ করা কোনো জায়গা রইল না। আমরা যে পরিমাণ ইন্টারেস্ট পেতাম মালিকরা ইচ্ছা করে ডিপ্রাইভ করলে তার আর কোনো পাওয়ার থাকছে না, পাওয়ার চলে যাচ্ছে এক্সিকিউটিভের হাতে। অতএব আমাদের এক্সিকিউটিভের দয়ার উপর বসে থাকতে হবে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এগুলি আমরা দেখেছি যে ধরুন গ্র্যাচুইটি অ্যাক্টে, মিনিমাম ওয়েজেস অ্যাক্টে ইনিশিয়ালি যখন আমরা অ্যাপ্রোচ করতাম সেখানে আমাদের সাক্ষী হওয়ার সুযোগ ছিল, এবং সেই সাক্ষীর বেসিসে অর্ডার করত, সেই অর্ডারকে অ্যাপিল করা যেত। কিন্তু অ্যাপিল শুধুমাত্র ল পয়েন্ট শুনতো, অ্যাপিল আর কোনো সাক্ষী নেওয়ার প্রভিশন ছিল না। অ্যাপিলে কি দেখতো? গ্র্যাচুইটি অ্যাক্ট অ্যাপিলে দেখতো যে এই অর্ডারটা সমস্ত এভিডেন্সকে কনসিডার করেছে কিনা, ডকুমেন্টসকে প্রপারলি কনসিডার করেছে কিনা, করে অর্ডারটা হয়েছে কিনা। কিন্তু আজকে দাঁড়িয়ে সেই স্কোপটা তুলে দিল। কী করলো? ওরা রিভার্স করলো। ইনিশিয়ালি কোনো সুযোগ রইল না সাক্ষী সাবুত করা, বললো অ্যাপিলে গিয়ে তোমরা সাক্ষী দিতে পারো। এর পুরোটাই রিভার্স। কারণ অ্যাপিল তুমি নাও যেতে পারো। অনেক দিন যা ল আমাদের আইনের যা রেমেডি পাওয়ার ক্ষেত্রে যা সময় লাগে, অনেকে ফ্রাস্ট্রেট হতে পারে, এবং তারপর যদি দেখা গেল সে হেরে গেল, আবার সে অ্যাপিলে যাবে কি যাবে না, তার পক্ষে সে হ্যারাসমেন্ট ফিনান্সিয়ালি জায়গা রাখে। কিন্তু জেনারেল ল হচ্ছে আমরা যেমন ট্রাইব্যুনালে সাক্ষী করাই, হাইকোর্টে গিয়ে সে আর সাক্ষী হয় না, হাইকোর্ট সেই সাক্ষীকে স্ক্যান করে। 226-এ তাই, সুপ্রিম কোর্টে গিয়েও তাই। অতএব ফার্স্ট স্টেজটা সাক্ষী দেওয়ার জায়গা চাও, কিন্তু এটা সেটাকে উড়িয়ে দিল। তাহলে আমার স্কোপটাকে অনেক লিমিটেড করে দেওয়া হবে, এবং সেটা সবার ক্ষেত্রে। যে কোর্টটা বললাম যে 4টেকে করা হয়েছে সবকটাকে নিয়েই তাই করা হচ্ছে, এবং আমার স্কোপটা অনেক কমিয়ে দেওয়া হলো, আমার জাস্টিস পাওয়ার জায়গাটায় কমিয়ে দেওয়া হলো, এবং সবচেয়ে বড় জিনিস জুডিশিয়াল ফাংশনটা উড়িয়ে দেওয়া হলো। পেমেন্ট অফ ওয়েজেস কোর্টে আমি যেতে পারবো না, কেননা পেমেন্ট অফ ওয়েজেস কোর্টের কোনো ফাংশন থাকবে না। আমাকে লে অফ করলে লে অফের মাইনে না টাকা না দিলে আমি এসে কেস করতে পারতাম, এখন সেই জায়গাটা কাটল করে দিচ্ছে, সেই সুযোগটাও কাটল করে দিচ্ছে। সবই থাকছে ওই ইন্সপেক্টর কাম ফেসিলেটারের হাতে। তার দয়া, তার চ্যারিটির উপর ডিপেন্ড করবে ওয়ার্কাররা, তাদের ফেট কী হবে। জুডিশিয়াল প্রসিডিংস আর এক্সিকিউটিভের প্রসিডিংস, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। এটা সাধারণ মানুষও জানে, সাধারণ মানুষকে বলা দেওয়ার কিছু নেই, কিন্তু সেই তফাৎটাকে তারা উড়িয়ে দিল জুডিশিয়াল প্রসিডিংসকে। এবং এটা ট্রেন যে জুডিশিয়াল প্রসিডিংসটাকে কাটল করো, এক্সিকিউটিভের হাতে মোর পাওয়ার দাও। এই শুধুমাত্র এই কোড নয়, যেটা মানে বিল আকারে আছে, সেফটি সিকিউরিটি, সেক্ষেত্রেও তাই। ওয়ার্কারদের সেফটি অ্যাক্টের প্র্যাকটিস অ্যাক্ট অনুযায়ী যে সেফটির জায়গা ছিল, আমরা যদি ট্যালি করি, সেই সেফটি সিকিউরিটি নামে কোনো সেফটি সিকিউরিটি অ্যাজ সেভাবে রাখছে না। কেন রাখছে না? কারণ যাতে এমপ্লয়াররা তাদের ম্যাক্সিমাম প্রফিট তুলে আনতে পারে, এমপ্লয়াররা যাতে ম্যাক্সিমাম তাকে দিয়ে কাজটা করিয়ে নিতে পারে, এবং তার সিকিউরিটি জায়গাটা অনেক মিনিমাম করে দেওয়া হচ্ছে। নামটা সেফটি সিকিউরিটি কোড যেটা আসছে নামে তাই, কিন্তু প্র্যাকটিস অ্যাক্ট অনুযায়ী আমরা যে সেফটি পেতাম, সিকিউরিটি পেতাম, ইন্ডাস্ট্রিয়াল লয়ে যে সিকিউরিটি ছিল অনেক ক্ষেত্রে, যেমন রিট্রেঞ্চমেন্ট ওয়েস্ট বেঙ্গল অ্যামেন্ডমেন্ট ছিল। ওয়েস্ট বেঙ্গল অ্যামেন্ডমেন্টে বলা আছে রিট্রেঞ্চ করতে, ওয়েস্ট বেঙ্গল রিট্রেঞ্চ করতে গেলে তোমাকে আগে টাকা দিতে হবে, একটা ক্যালকুলেশন আছে, সেই টাকা আগে ফার্স্ট দিতে হবে, তারপর সেটাকে তুমি রিট্রেঞ্চ করতে হবে। আজকে এই ভাবনা চিন্তাগুলি উড়ে যাচ্ছে। আমি বলেছি ক্লোজার কম্পেনসেশনের ভাবনা উড়ে গেছে, নেই। ক্লোজারের ক্ষেত্রে কম্পেনসেশন দেওয়ার কথা বলা নেই। ক্লোজার ক্ষেত্রে বাদ দিয়ে টার্মিনেশন, রিফিউজাল, তার ক্ষেত্রে কম্পেনসেশনে বলা আছে, এবং তাও কি বলছে 2 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে এরকম একটা স্পেসিফিক টাইম করা আছে। যেমন আমাদের বলা আছে রিট্রেঞ্চমেন্ট ক্ষেত্রে ফার্স্ট টাকা দাও, কন্ডিশন প্রিসিডেন্ট, ফার্স্ট টাকা দাও তারপর রিট্রেঞ্চ, তার আগে নয়। তুমি রিট্রেঞ্চ করলে তারপরে টাকা দেবে, হবে না। ক্লোজার কম্পেনসেশনের ক্ষেত্রে স্পেসিফিক বলা আছে যে ক্লোজার কম্পেনসেশন না দিলে ক্লোজারটাকে ইল্লিগাল ডিক্লেয়ার। কিন্তু আজকে দাঁড়িয়ে ক্লোজারের ক্ষেত্রে আমি বললাম
যে না বলা নেই ক্লোজারের সময়, টার্মিনেশনের কোনো বলা আছে, ক্লোজারের ক্ষেত্রে কিছু বলা নেই। এইগুলি তো সুযোগ করে দেওয়া ম্যানেজমেন্টকে, কোম্পানিকে, মালিকদের যে অনেক বেশি এক্সপ্লয়েট করার জন্য। এবং আরও যে দুটো কোড আসবে আমরা জানি না কী আছে। ট্রেড ইউনিয়নরা তারা এই যে কোড অফ ওয়েজেসের আগে একটা অবজেকশন দিয়েছিল, দেরি করে দিয়েছিল, অনেকটাই দেরি করে দিয়েছিল, কারণ তারা অনেক চুপিচাপি কাজ করেছিল, কিন্তু তা শোনা হয়নি। সেফটি সিকিউরিটি কোড নিয়েও আলোচনা হয়েছে, কিন্তু যা খবর তাদের ওটা যেহেতু এই প্যান্ডামিক সিচুয়েশন তাই জন্য এটাকে এফেক্ট দেওয়া যায়নি, কিন্তু ওটাও এফেক্ট দেওয়ার পক্ষে। আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের দৃষ্টিভঙ্গি বোঝা যায় শুধুমাত্র অ্যাক্ট পড়ে বা অ্যাক্ট দেখে নয়। আমরা দেখেছি যে এই যে প্যান্ডামিক সিচুয়েশন, ওয়ার্কারদের কী অবস্থা, সাধারণ তারা কোথায় দাঁড়িয়ে আছে, তারা তাদের কোনো সুযোগ না দিয়ে লকডাউন ডিক্লেয়ার করে দেওয়া হলো এবং তার ফলে তারা কীভাবে হ্যারাস্ট হলো। আজকে দাঁড়িয়ে তাদের রুটি রুজির জায়গা বন্ধ হয়ে গেছে, কিভাবে তারা আসবে সেটা ভাবছে। কত ওয়ার্কার কত মারা গেছে, বাচ্চা শিশু পর্যন্ত মারা গেছে, এবং কিভাবে তাদেরকে আসতে হয়েছে গভর্নমেন্ট দেখেনি। এটা একটা এক্সাম্পল, এটা একটা চোখ খুলে দেওয়ার জায়গা যে এটাই হচ্ছে গভর্নমেন্টের অ্যাপ্রোচ, এটাই হচ্ছে গভর্নমেন্টের ইন্টেনশন। এবং এর ইন্টেনশনটা আমি শুরুতেই বলেছি যে শুধুমাত্র আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট তার ইচ্ছায় করছে তা না, যে সাম্রাজ্যবাদী দেশগুলি তার যে পুঁজির লড়াই, তার যে ক্রাইসিস, সেই ক্রাইসিস ওভারকাম করার জন্য আমাদের দেশে যে পুঁজি ঢালছে, ফিনান্স পুঁজি, লগ্নি পুঁজি, যেটা আমাদের দেশে আসবে তাদের, এবং সেই ডিমান্ড একে ফুলফিল করতেই হবে, না হয়তো পারবে না সেন্ট্রাল গভর্নমেন্ট। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্টেনশনটাও তাই, তারাও তাই চায়। এবং আমরা দেখলাম যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে বলা হচ্ছিল ঘন্টা বাড়িয়ে দেওয়া হবে কাজের, মুভমেন্ট করে আটকানো হয়েছে, কিন্তু তো বলা হচ্ছে। এটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টেনশন। আজকে দাঁড়িয়ে এই এক স্ট্যাটিউটটা এফেক্ট দেওয়ার আগেও আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্ট কীভাবে ভাবছে, সেন্ট্রাল গভর্নমেন্ট কী করছে। অর্থাৎ এই বিষয়টা আমাদের বোঝা দরকার। এবং একটা জিনিস খুব ক্লিয়ার, যে এই কোড যেটা এখন পর্যন্ত অ্যাক্ট হিসাবে এসছে, তার মধ্যে যা কন্ট্রাডিকশন আছে, তার মধ্যে যা ফ্যালাসি আছে, সেটাকে চ্যালেঞ্জ করা দরকার। এটা যেমন এফেক্ট দিতে যাবে ট্রেড ইউনিয়নের, যেমন ট্রেড ইউনিয়ন মুভমেন্ট করা দরকার, ঠিক পাশাপাশি এটাকে কিন্তু হাইকোর্টে এটাকে চ্যালেঞ্জ করা দরকার যে এই কোড থাকতে পারে না, যা সেলফ কন্ট্রাডিক্টরি, সেটা থাকতে পারে না, যেটা ইনকমপ্লিট, সেটা থাকতে পারে না। অতএব এই কোডটাকে আমাদের একদিকে যেমন মুভমেন্টের জায়গা রয়েছে, এখন মুভমেন্ট করেও কিছু করার নেই, স্ট্যাটুট হয়ে গেছে, একটা হয়েছে, কিন্তু কোর্টে এটাকে চ্যালেঞ্জ করতে হবে। এবং এর দায়িত্ব ট্রেড ইউনিয়নগুলিকে একটা বড় অংশ নিতে হবে। আজকে ট্রেড ইউনিয়নের, যেহেতু এটা CI2 প্রোগ্রাম, তাই জন্যই আমি আরও বলছি যে তাদেরকে এটাকে আরও বেশি এটাকে নিয়ে আলোচনা করতে হবে, এবং এটাকে চ্যালেঞ্জ করার জন্য হাইকোর্টে যাওয়ার দরকার হলে সেটা আপনাদের অ্যারেঞ্জ করতে হবে, এবং সেটা করতে হবে এটাকে নিয়ে। এবং তার জন্য আরও ডিটেলস নিশ্চয়ই আপনারা কথা বলবেন সেরকম আইনজীবীর সাথে, যারা এটা নিয়ে কেস করতে পারবে, করবে, তাদের ওপিনিয়নে নেবেন। কিন্তু এটা চ্যালেঞ্জ হওয়া খুবই দরকার। এটা এফেক্ট হয়ে গেলে ওয়ার্কাররা সত্যি প্রচণ্ডভাবে সাফার করবে। এবং আজকে দাঁড়িয়ে শুধু এইটা নয়, পরপর একের পর একজন আসতে থাকবে। এটা যদি সাকসেসফুলি দেখা যায় তারা করলো, তার কোনো প্রতিবাদ হলো না, তাহলে কিন্তু পরেরগুলো খুব স্মুথ চলে আসবে, এবং তাতে ইন জেনারেল ওয়ার্কার তাদের রাইট তারা কাটল হবে, তারা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হবে। অতএব সেটা মাথায় রেখেই ট্রেড ইউনিয়নগুলিকে একটু বাড়তি দায়িত্ব নিতে হবে। এই আলোচনা যেমন একটা আছে, তার পাশাপাশি আরও ডিটেলসে কথা বলা, কিভাবে আলোচনা করা যায়, কিভাবে কেস করা যায়, সবটাই কথা বলা। এই পুরো দায়িত্বটা ট্রেড ইউনিয়নগুলিকে নিশ্চয়ই নিতে হবে, এবং তাতে নিশ্চয়ই আইনজীবীরা অনেকেই সাহায্য করবেন, যারা আছেন তারা করার জন্যেই আছে। এবং এটা আমাদের আইনজীবী মহলে, আমাদের সেমিনার আলোচনা সভাতেও এরকম আলোচনা এসছে যে এরকম এই কোডটাকে চ্যালেঞ্জ করা উচিত, এবং চ্যালেঞ্জ করলে এই কোডের থাকতে পারা না পারার চান্স বেশি, এটাও একটা অনেকেই মনে করেছে। কিন্তু এই দায়িত্ব আপনাদের নিতে হবে। আমি এইটুকুই আপনাদের বললাম। আপনাদের জন্য, আপনাদের যদি যারা ট্রেড ইউনিয়নের যারা রয়েছেন, যারা শুনছেন, তাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন।